কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আর কবে কবে কাটবে হাসপাতালগুলোর অচলাবস্থা? কবে কাজে ফিরবেন চিকিৎসকরা? সুপ্রিম কোর্টের নির্দেশ, ডেডলাইন বেঁধে দেওয়া, সরকারের আবেদন, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গভীর রাত পর্যন্ত বৈঠক, দুপক্ষের আলোচনার ভিত্তিতে মিনিটস তৈরির পরেও জট কাটেনি। বরং ফের একবার নবান্নে বৈঠক করতে চেয়ে আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি। সেখানেও মিনিটস লেখায় দর কষাকষি এবং কাজে না ফেরার সিদ্ধান্ত। এই অবস্থায় বৃহস্পতিবার ফের একবার মুখ্য সচিবকে ইমেল চিকিৎসকদের। নবান্ন সেই চিঠির কোনো উত্তর দেয়নি। তাই কর্মবিরতিতে এখনো অনড় আন্দোলনকারীরা। তাই আর কবে কাটবে জট, আর কবে স্বাভাবিক হবে পরিষেবা? এই প্রশ্নই সকলের মনে। এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বন্যা উপদ্রুত এলাকায় গিয়েছেন, সেখানেও গিয়ে তিনি আরও একবার আবেদন রেখেছেন জুনিয়র চিকিৎসকদের কাছে। একই সঙ্গে আমরা দেখেছি যে সার্বিকভাবে যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। আমরা এই প্রত্যেকটি বিষয়ে নিয়ে আসবো আজ বাংলা বলছেন মঞ্চে আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইন্দ্রনীল খান, রাজ্য বিজেপির মুখপাত্র, রয়েছেন সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং রয়েছেন সায়নদীপ মিত্র, সিপিএমের মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই যে আলোচনায় আসব, এই যে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত পরিবর্তন আমরা দেখলাম, রদবদল দেখলাম আমরা প্রশাসনিক স্তরে, সেটা দাবি ছিল এই জুনিয়র চিকিৎসকদের। সেই দাবির প্রেক্ষিতেই পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং রাজ্য প্রশাসনের এই পদক্ষেপের পরে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার জানালো যে 7 থেকে 14 দিনের মধ্যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই সমস্ত উন্নয়নগুলি করা হবে। এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখছি রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই এত মানুষের প্রাণ রাজ্য প্রশাসনের কাছে অগ্রাধিকার পাবে, এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সেই দিকে ব্যস্ত রয়েছে এবং এখনও কিন্তু ইমেল পাঠিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কাজে তারা এখনও ফেরেননি। কিভাবে দেখছেন রাজ্য বিজেপির মুখপাত্র জুনিয়র চিকিৎসকদের এই অবস্থানকে? জটিলতা, একটা যে জট তৈরি হয়ে আছে না এই পুরো স্বাস্থ্যক্ষেত্রে, এটা একদিনের ঘটনা নয়। এটা দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা বেঁধেছিল, এবং কখনো বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতারা তারা এই পুরো স্বাস্থ্য ভবনের জায়গাটাকে কন্ট্রোল করতো। কার কোথায় বদলি হবে, কে পাস করবে, কে ফেল করবে, কে অনার্স পাবে, মানে মেধাটাকে নিচে পাঠিয়ে দিয়েছিল। যেমন শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেধা তালিকাভুক্ত যাদের নাম আছে তারা চাকরি পাচ্ছে না, আর অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছিল। তেমনি চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল এডুকেশন সেক্টরটাও প্রিন্সিপাল ঠিক করছে একজন তৃণমূল নেতা, কে প্রিন্সিপাল হবে, কে ডিএমই হবে। তার জন্য পুরো যে স্বাস্থ্য দপ্তর এবং যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে মেডিকেল পড়ুয়ারা, জুনিয়র চিকিৎসকরা। এবং তার জন্য তাদের যে মুখে যে আশ্বাস দিচ্ছে সেটাকে তারা বিশ্বাস করতে পারছে না। তাদের কাছে এই প্রতিশ্রুতিটাও কি আর একটা ভাঁওতাবাজি কিনা, সেটা সবার কাছে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। তার জন্য বারবার এই যে হয়েছে, তো মানে স্বাস্থ্য দপ্তরেও রদবদল হয়েছে, পুলিশেও রদবদল হয়েছে, এর পরেও মানে তারা আটকে রয়েছেন সেই ইমেলে। কবে চেঞ্জ হবে সেটা কি রাজ্যে এখনো কাজে ফিরছেন না? রাজ্য না না দেখুন, রাজ্য সরকার এই জটিলতার জন্য রেসপন্সিবল হয়েছে। ইমিডিয়েটলি যে এখনও কথাবার্তার মাধ্যমে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ জনস্বার্থে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জট থেকে বেরোতে হবে। কারণ রাজ্যের মানুষেরও চিকিৎসা প্রাপ্য, যাতে জনস্বাস্থ্যর কথাও আমাদের প্রায়োরিটি দিতে হবে। তার সাথে সাথে যে এই দুর্নীতি, তার সঙ্গেও কোনো আপোষ করা যাবে না। এবং রাজ্যের পুলিশ প্রশাসন, টালা থানার ওসি যদি সঠিক সময় এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যেগুলো তিনি নথিভুক্ত করে সঠিক পদক্ষেপ নিতেন, কলকাতা পুলিশ সঠিক পদক্ষেপ নিত, কলকাতা পুলিশ যদি আরজিকর মেডিকেল কলেজকে সুরক্ষা দিতে পারতো, আমাদের বোনকে হারাতে না হতে হতো, তাহলে তো এই দিনটা আসতো না। এবং 2019-এও আর একটাই কথা বলছি, 2019-এও এই আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তাররা, তখন আন্দোলন করেছিল এবং তার এই আশ্বাসের ভরসায় তারা কাজে জয়েন করেছিল। কিন্তু এখন তারা আশ্বাসটাকে তারা চাইছে অ্যাকচুয়ালি অ্যাকশন। তার ওয়ার্ডস কথাতে আপনি আপনার বক্তব্য রাখলেন এবং অ্যাকশনের কথা বলছেন চিকিৎসকরা, সেই অ্যাকশন সম্পর্কে কি অবস্থান দেখি আমি প্রদেশ কংগ্রেসের বক্তব্য দেখি। দেখুন, আমি প্রথমে বলি 2010 সালের 6ই সেপ্টেম্বর সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ কমিশনারকে সরানোর আগে বলেছিলেন
যে কোনো তদন্তের মাথায় যদি সেই তদন্তকারী সংস্থার বড় কেউ বসে থাকে বা তাকে থাকা অবস্থায় তদন্ত করা সম্ভব হয় না। তো তারপর দিনই আমরা দেখেছিলাম যে পুলিশ কমিশনারকে অপসারণ করা হয়েছিল তার পদ থেকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার বদলি হয়েছেন, মানে অন্য জায়গায়। যাই হোক, সেটা দলের বিষয় নয়, তাদের সরকারের বিষয়। কিন্তু আমি বলছি যে কনফিডেন্স বিল্ডিং মেজার কারা তৈরি করবে? হাইকোর্ট বলছেন, সুপ্রিম কোর্ট বলছেন যে ডাক্তারদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, কনফিডেন্স, আস্থা ফিরিয়ে আনতে হবে। তো আস্থা যিনি দেবেন আর আস্থা যারা দেবেন আর নেবেন তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। এই মিটিংটা করছেন, মিটিংটা করার আগে আমরা দেখছি যে মিটিংটা চলাকালীন বা মিটিংটার পরে বা মিটিংটার আগে সরকারি দলের প্রতিনিধি থেকে শুরু করে সরকারি দলের মন্ত্রীরা পর্যন্ত কদর্য ভাষায় আন্দোলনকারীদের যেভাবে আক্রমণ করছে, আমার মনে হয় এটাকে ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি বলা হয়। মানে একদিকে গাজর ঝোলানো হচ্ছে, একদিকে স্টিক দেওয়া হচ্ছে। তার মানে কি, এই ভাষায় আক্রমণ করছেন, আবার বলছেন যে দেখুন কিরকম দৈরথ, যে আবার বলছেন যে চলুন আলোচনা করে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলি। তাহলে বিশ্বাসটা কোথায় ক্র্যাক করছে, বিশ্বাসটা ভাঙছে, বিশ্বাসটা নেই কেন? কিন্তু এই মুহূর্তে ডাক্তাররা যেটা চাইছেন সেটা পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি। দেখুন, আমি বলছি পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত, আপনার মনে হয় না বন্যার ক্ষেত্রটা বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? দেখুন, সব এটা বন্যা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এটা নয় যে আপনি একটা ইস্যুকে ছেড়ে দিয়ে চলে যাবেন। আপনি কি একা? মুখ্যমন্ত্রী কি একা? আর কেউ নেই? মুখ্যমন্ত্রী কি একাই সবটা রাজ্য সামলান? তিনি কি একাই সব? বুঝতে পেরেছি আপনার এই অবস্থানটা, বুঝতে পেরেছি। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। আপনাকে কলকাতা টিভির এই আলোচনায় স্বাগত কোহিনুর। আমরা কোহিনুরের কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে একবার শুনে নেব বিরোধী রাজনীতির জায়গা থেকে তাদের কি অবস্থান। সায়নদীপ মিত্র, সিপিএম এর মুখপাত্র, এই মুহূর্তে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই চিকিৎসকরা বলছেন যে তারা কাজে ফিরতে ইচ্ছুক, কিন্তু এখনো পর্যন্ত লিখিত প্রতিশ্রুতি পাননি। আজকেও তারা ইমেল পাঠিয়েছেন। এই যে লিখিত প্রতিশ্রুতি, সর্বশেষ যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিকাঠামোগত এবং প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন তদন্ত কমিটির মধ্যে জুনিয়র চিকিৎসকদের রাখা বা তাদের নির্বাচন করা, স্থায়ী নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়া। তাহলে এগুলো তো একটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এই মুহূর্তে যে প্রয়োজনীয়তাটা তৈরি হয়েছে, আমরা একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, ঠিক কি কারণে এই মুহূর্তে চিকিৎসকদের কাজে ফেরাটার প্রয়োজন, তার প্রয়োজনীয়তাটা সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনাবো দর্শকদের। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। আমরা এই আলোচনায় যাব, কিন্তু তার আগে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। সিপিএম এর যুব নেতা, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত জামিন পেয়েছেন। ভাইরাল অডিও ক্লিপ মামলায় জামিন পেয়েছেন কলতান দাশগুপ্ত। আজকে তাকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত শনিবার গ্রেপ্তার করা হয়েছিল কলতানকে, বিধাননগর পুলিশ কমিশনারেট তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই যে জুনিয়র চিকিৎসকরা, তারা যারা অবস্থান বিক্ষোভ করছেন তাদের ওপর হামলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছেন তিনি, এমনই একটি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সেই মামলায় তাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আমি প্রাথমিকভাবে প্রতিক্রিয়া চাইব সিপিএম এর মুখপাত্র সায়নদীপ মিত্র। প্রথম আপনাদের এই সংবাদ মাধ্যমের পর্দায় কলতানের এই জামিনের যে খবর দেখলাম, এটা একটা অত্যন্ত খুশির খবর, এবং রাজ্য সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে কলতান যে খুব অত্যন্ত নীতিগত অবস্থানে স্পষ্ট ছিল সেটা প্রমাণ হলো। আর এই আদালতের কতগুলো থাপ্পড় খাওয়ার পর এই রাজ্য সরকার এবং প্রশাসনের যে মানে সম্বিত ফিরবে, আমার এই নিয়ে যথেষ্ট সংশয় আছে। আদৌ ফিরবে কিনা তাই নিয়েও সংশয় আছে। 11 বছর ধরে যে নৈরাজ্য বা ঘুঘুর বাসা তৈরি হয়েছে এই হাসপাতালগুলোতে, আমি হাসপাতাল নিয়ে শুনবো সায়নদীপ, আপনার বক্তব্য শুনবো, কিন্তু আমি প্রথমে কলতান দাশগুপ্তর জামিন নিয়ে যে অভিযোগ করলেন যে রাজ্য সরকারের চক্রান্ত, আমি তার আগে সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শুনবো। কোহিনুর। না, বেল ইজ আ রাইট, বেল একটা অধিকারের মধ্যে পড়ে। কোর্ট মনে করেছে, অনারেবল কোর্ট মনে করেছে যে এখন তার ইনভেস্টিগেশনটাকে কাস্টাডিতে রেখে করার দরকার নেই, তাই তাকে বেল দিয়েছে। তো বেল তো সবাই পায়,
সব ইনভেস্টিগেশনেই বেল হয়, তো এমন কিছু নয়। এবং এক্ষেত্রে বিচারপতির যে পর্যবেক্ষণ ছিল সেখানে যে আমাকে যদি কেউ ফোন করে তাহলে আমি সেখানে গ্রেপ্তার করার মানে আমাকে গ্রেপ্তার করা যায়। আরেকটি না, বিষয়, ওখানে যে কথাটা কলতান বাবু বলছেন বলে শোনা যাচ্ছে, সেটা আজ অব্দি সিপিএম বা কলতান বাবু কেউ বলেননি যে গলাটা আমার নয়, বা আমি এটা বলিনি। না না, সেটা আমি, আমার প্রশ্ন সেটা আজ অব্দি সেটা বলে উঠতে পারেনি। বিচারপতি যেটা বলছেন যে এক্ষেত্রে যে কেউ আমাকে ফোন করলে সেখানে যদি একটা কথা হয় তার জন্য আমাকে গ্রেপ্তার করা, আর 2 আগে গ্রেপ্তার পরে এফআইআর, এই দুটি জায়গায় প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। না, যেটাকে আপনাদের বিরুদ্ধে মানে রাজ্যের চক্রান্ত বলছে বিরোধীরা। আপনাকে বলি যে এফআইআর, ওটা একটা কনফিউশন হয়েছে, এফআইআর সঠিক টাইমেই হয়েছে এবং গলাটা আইডেন্টিফাই করা গেছে। কারণ কি আগে তো এমন তো নয় যে আগে করতন দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, আগে আরেকজন যে আছে সঞ্জীব দাস, তাকে গ্রেফতার করেছে পুলিশ, এবং তার থেকে তার সিভিআর নিয়ে, তার ফোনের সিভিআর দেখে কলতন দাশগুপ্তকে অ্যারেস্ট করেছে। কিন্তু আজ অব্দি তো সিপিএম বলতে পারেনি, ওই ভয়েস ক্লিপটা শোনা গেছে, আজ অব্দি আমি কোথাও সিপিএমকে বলতে শুনিনি যে এটা কলতান দাশগুপ্তর গলা না। আমি বিজেপির কাছে আসবো এই বিষয়টি নিয়ে, বিজেপির কি অবস্থান, মানে কলতান দাশগুপ্তর এই মানে হামলায় জড়িয়ে যাওয়া সম্পর্কে বিজেপি কি মনে করে? দেখুন, রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর সাধারণ মানুষও ভরসা করে না, আর তারা যেভাবে করে বারবার সাধারণ মানুষকে, ইভেন আরজিকর যে মেডিকেল কলেজে যে তাণ্ডব হলো, তারপর আমাদের যে বোনকে আমরা হারালাম, তারপরে রাজ্য পুলিশ আরজিকর মেডিকেল কলেজকে সুরক্ষা দিতে কোনো প্রোঅ্যাক্টিভ মেজার নেয়নি। কিন্তু এই পুরো রাজ্যের সরকার এবং কলকাতা পুলিশ, এই কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ, এরা সাধারণ মানুষকে যারা মুখ খুলছিলেন সোশ্যাল মিডিয়াতে এবং প্রতিবাদে গর্জে উঠছিলেন, যে তারা বিচারের দাবিতে যারা গর্জে উঠছিলেন, তাদেরকে রাত জেগে জেগে তাদেরকে সব থানায় ডাকছে, রাতে কোনো ছাত্র, যে একটা সাধারণ স্টুডেন্ট, তাকে ডেকে পাঠাচ্ছে কোনো গ্রাম থেকে, কোনো শহরের মধ্যে কোনো বিভিন্ন যারা ব্লগার আছে তাদেরকে ডেকে পাঠাচ্ছে, যারা চিকিৎসক তাদেরকে ডেকে পাঠাচ্ছে। যে পুলিশ যে একটা পুলিশি যে সন্ত্রাস চালানো একটা যে অপচেষ্টা করেছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। সুতরাং সেই পুলিশ কি করছে না করছে সেটাতে আমাদের অবভিয়াসলি ভরসা নেই। তবে কি ঘটেছে না ঘটে তার জন্য যদি আরও কোনো তদন্ত করা দরকার, এবং যেখানে পুলিশ প্রশাসন, যেখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কেউই ভরসা করে না, তো সেখানে সেই পুলিশি তদন্তের উপর কারোরই কোনো ভরসা নেই। কলতান সম্পর্কে তো অন্যরা বেশি বললে মুশকিল, তাহলে আমাকে তো খালি আপনি বললেন যে এটা আমি আসবো, আমি আপনার এই যে এতগুলো বিরুদ্ধ মত উঠছে আপনাদের দলের বিরুদ্ধে, তার উত্তর তো আপনি দেবেন, কংগ্রেসের মুখ থেকে শুনে নেবো। দেখুন, প্রথম কথা বলি যে কালকে রাজ্য সরকারের আইনজীবী বলেছেন মানে কৃষ্ণ আর অর্জুনকে খুঁজে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি আলোচনার মধ্যে। তাই আমি বললাম রাজ্য সরকারের আইনজীবী কৃষ্ণ আর অর্জুনকে খুঁজে পাচ্ছেন, অথচ আমি জানি না শকুনি ছাড়া কি করে পাচ্ছেন। শকুনিকেও তো পেতে হবে, তাহলে কৃষ্ণ অর্জুন শকুনি সব না হলে মহাভারত কমপ্লিট হবে কি করে? আর দেখবেন কোনো আন্দোলনের পরপরই একটা করে অডিও টেপ চলে আসে, আর অডিও টেপগুলো আশ্চর্যজনকভাবে পুলিশের কাছে পড়ে যায়। তো অডিও টেপটা সত্যি না মিথ্যে সেটা তো আদালত বিচার করবে, আইন আসবে, সবে বিরোধী দলের লোকেদেরই অডিও টেপটা আসে আগে। বেশ, অডিও টেপটা অন্যান্য দলের সরকারি দলের লোকেদের একটু কম আসে, তাই কৃষ্ণ অর্জুন খুঁজে পায়, মহাভারত অসম্পূর্ণ হয়ে যায়। আমি আসবো সায়নদীপ মিত্রর কাছে, দুটি ইস্যুতে আপনার বক্তব্য চাইবো। এক হচ্ছে কি কলতান যে বিরুদ্ধ মতগুলো আপনার সামনে উঠে এসেছে, এক, এবং দ্বিতীয়ত এই ছাত্ররা, জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই ইস্যুতে আপনাদের অবস্থা। না, আমার খুব স্পষ্ট কথা, এই এতক্ষণ তৃণমূলের নেতারা নিষ্পাপ মুখে বলছিল যে বেল ইজ দ্য রুল, অথচ এই বেল আটকানোর জন্য লোয়ার কোর্টে থেকে হাইকোর্টে যেভাবে সাবমিশন করেছে এই তৃণমূলের নিয়ন্ত্রিত পিপিরা, এবং যেভাবে কলতানকে কার্যত গ্যাংস্টার হিসেবে চিহ্নিত করেছে, আজকে আদালতের থাপ্পড় খাওয়ার পর আবারও বলছি তাদের সম্বিত ফিরবে কিনা আমরা জানি না। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে বলছিলেন যে আদালত প্রশ্ন করেছে, তার সঙ্গে আদালত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে একজন রাজনৈতিক দলের নেতার কাছে আগে কি করে ক্লিপ যায় এবং তারপর পুলিশ কি করে সেই ক্লিপিংসের ভিত্তিতে কথা বলতে পারে। কেন সেই রাজনৈতিক দলের নেতাকে এনে ডাকা হলো না, যে সে আগে কোথা থেকে ক্লিপিংস পাচ্ছে এবং সেই ক্লিপিংসের উৎস কি, সে কোন কনস্পিরেসির সঙ্গে যুক্ত, কেন তাকে আগে ডাকা হলো না? এফআইআর পরে হয়েছে, আগে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই রাজনৈতিক দলের নেতার করা মন্তব্যের ভিত্তিতে পুলিশ চলবে, পুলিশ অ্যারেস্ট করবে, এবং যে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রশাসনের কোনো সম্পর্ক নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে সরকারটা, প্রশাসনটা কি ভয়ঙ্কর কনস্পিরেসির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিবাদীদের যে কোনো মূল্যে ফাঁসাতে হবে। আর এই আরজি করের কথা, কলতানের এই বেলে প্রমাণ হয়ে গেল যে মানে গোটা কনস্পিরেসিটা কিভাবে সাজানো হয়েছে। আমার মনে করি যে রাজনৈতিক দলের নেতা এটা করেছে তাকে এখন অ্যারেস্ট করা উচিত।
আর আমার নির্দিষ্ট কথা হলো যে এই 11 বছর ধরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, আমি যেটা বলছিলাম হাসপাতালে, সেটা 1 মাসে মিটে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর এই ডাক্তারবাবুরা সরকারি ব্যবস্থাপনার অংশ, কিন্তু তারপরে ভাবুন সরকার প্রশাসন মুখ্যমন্ত্রী এমন জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেই ডাক্তারবাবুরা সাধারণভাবে এই মুখ্যমন্ত্রী প্রশাসনের উপর মিনিমাম ভরসাটুকু করতে পারছে না। এর অনেকগুলো কারণ। এই 11 বছর ধরে বলছিল বাইরে থ্রেট কালচার, ভেতরের থ্রেট কালচার থেকে শুরু করে পাস করানো ফেল করানো থেকে শুরু করে এই সন্দীপ ঘোষের বাহিনী, তার সঙ্গে একটা মৃতদেহ, তার বডি লোপাট বা তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা করা, এই সামগ্রিক পরিস্থিতির পরিণতিতে ডাক্তারবাবুরা আজকে মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে পারছেন না। আর ডাক্তারবাবুদের এই যে বলছেন না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে, 0.58% জুনিয়র ডক্টরদের সংখ্যা গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে, তাদের অনুপস্থিতি যদি গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তারপর স্বাস্থ্যমন্ত্রী কেন পদে আছেন? পদে আছেন প্রথমত হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখেছেন, যে একটা আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে আন্দোলন করে উঠেছেন এবং ওটা সবার দেখা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে আন্দোলন হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, একবার নয় একাধিকবার। পুলিশ সিপি চেঞ্জ হওয়া থেকে শুরু করে ডিএইচএস ডিএমই চেঞ্জ করা এবং একদম কমিটেড যে পরের দিন বিকেল 4টের মধ্যে এটা হবে, সেটাই হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে সিপিএম বা বিজেপি এই প্রসঙ্গ নিয়ে বলে কাফিল খানের সময় বা একাধিক, সিপিএমের আমল তো শুরু করলে শেষ করা যাবে না, সে 83 সালের হোক, পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন হোক, পুলিশ দিয়ে কিভাবে আন্দোলনকে রিয়্যাক্ট করতে হয় সেটা সিপিএম সরকার দেখিয়ে দিয়েছিল। তাই সিপিএমের নতুন করে এই গণতন্ত্র, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক অ্যাটিটিউড, এইগুলো আমার মনে হয় না নতুন করে বলার তাদের মোরাল রাইট আছে। 2 হচ্ছে আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলেন, তারা বসেছেন, দুজনে একসাথে কথা হয়েছে এবং কথা হওয়ার পর যে কমিটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ছিল সেই কমিটমেন্ট ফুলফিল করা হয়েছে। এরপরও আপনি জানেন যে আজকে প্রায় 29টা মেডিকেল কলেজের জন্য প্রচুর সিকিউরিটি ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে, সিকিউরিটি স্টাফ নেওয়া হচ্ছে, সিসিটিভি ক্যামেরার জন্য ফান্ড অ্যালটমেন্ট হয়েছে, সব হয়েছে, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানুষ গণদেবতা, যে সিপিএম বললো না যে এই কোর্ট থাপ্পড় মেরেছে, কোর্ট একটা পার্ট, এবং কোর্টের পরবর্তীকালে আমরা দেখেছি এমন এক বিচারপতি যিনি বিচার এমন দিয়েছেন যার বিচার নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, সিপিএমের লোকেরা তাকে ভগবান বলার পর সে ভগবান টুপি পরিয়ে বিজেপিতে চলে গেছিল, হয়েছে। কিন্তু দিনের শেষে আমি মনে করি কাউকে অসম্মান না করে যে গণতন্ত্রের গণদেবতা মানুষ, তো যে গণতন্ত্রের গণদেবতার কাছে প্রতিবার পালা করে যে নির্বাচনই হোক, বরং পৌরসভা হলে 2-4টে থাপ্পড় কম খায়, কিন্তু লোকসভা বিধানসভা হলে যে কষিয়ে থাপ্পড় খাওয়ার পর সিপিএমেরও শিক্ষা হয় না, এটাও সিপিএমের জানা উচিত। লাস্টলি বলছি, এখন বন্যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম যেরকম পালন করা সেরকম করছেন, তিনি জায়গায় গেছেন, রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন স্থানে গেছেন, আপনারা জানেন অরূপ বিশ্বাস বর্ধমান গেছেন, হুগলিতে ববিদা গেছেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রী বিধায়করা তারা রাস্তায় আছেন, আমরা সেটা নিয়েও কনসার্ন আছি। আমাদের কথা হচ্ছে দিনের শেষে মানুষকে আমরা দেব বিচার করার জায়গা যে কি হয়েছে। আর জুনিয়র ডক্টর না থাকলে স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোনো এফেক্টই না হতো, তাহলে জুনিয়র ডাক্তার আন্দোলন কেন করতো? তাদের আন্দোলনে যদি কোনো এফেক্টই না হয় তাহলে আন্দোলন তারা করতো না, তারা তো বাম জামানা আন্দোলন হয়েছে। তো আমরা দেখেছিলাম একটা সুইসাইড বলেও চালিয়ে দেওয়া হয়েছিল বহু পূর্বে। আমরা দেখি যে এই যে দফায় দফায় বৈঠক, সুপ্রিম কোর্টের নির্দেশ, একের পর এক ইমেল চালাচালি এবং একাধিক বৈঠকের কার্য বিবরণীও তৈরি হয়েছে, কিন্তু কাটছে না জট। অচলাবস্থায় রয়েছে চিকিৎসা পরিষেবা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে প্রশ্ন সাধারণের। কি বলছেন ডাক্তাররা দেখব। সোমবার গভীর রাত পর্যন্ত কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক। চিকিৎসকদের 5 দফা দাবি, দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে রফা সূত্র। মিনিটসে ডাক্তারদের পক্ষ থেকে 42 জন এবং সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পান্থ সই করেন। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন? যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলে, তাই সোমবারের বৈঠকের পর মনে করা হচ্ছিল এবার হয়তো কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা।
কিন্তু সোমবার থেকে বৃহস্পতিবার অচলাবস্থা অব্যাহত। আজকের আলোচনায় আমরা যখন বসি, প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও, তার ন্যায্যতাগুলোকে জানালেও, তার যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুটস দেওয়া হলো, সেই মাইনুটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। বুধবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে ফের এক দফা বৈঠক হয় মুখ্য সচিবের। গভীর রাত পর্যন্ত এক প্রকার দর কষাকষি করে মিনিটস লেখা হয়, যাকে সমর্থন করেনি আন্দোলনকারীরা। সেই আলোচনার নির্যাস বৃহস্পতিবার সকালে ইমেল করে জানানো হয় মুখ্য সচিবকে। সরকারি হাসপাতালগুলির থ্রেট কালচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করতে হবে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী মোতায়েন এবং নিয়মিত টহলদারি বাড়াতে হবে। ওপিডি, ওটি, রেস্টরুম, হোস্টেল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন এবং টহলদারির ব্যবস্থা থাকতে হবে। পর্যাপ্ত সিসি ক্যামেরা, স্টাফ ক্যান্টিন, ডাক্তার এবং নার্সদের জন্য আলাদা রেস্টরুম, ওয়াশরুম সহ একাধিক পরিকাঠামোগত উন্নয়ন। এছাড়াও একাধিক বিষয় উল্লেখ করা হয় কার্য বিবরণীতে। এবার অপেক্ষা সরকারের উত্তরের। এবার কি তবে কাটবে অচলাবস্থা? এরই মধ্যে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চ থেকে ত্রিপল, ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকোরেটরসদের। জানিয়ে সমাজ মাধ্যমে শুরু হয় তোলপাড়। পুলিশ চাপ দিয়ে ওই সমস্ত জিনিস সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলে নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু পোস্ট দেখেছি যে জুনিয়র ডাক্তারদের এই খানটাতে নাকি পুলিশের তরফ থেকে কিছু ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে জিনিসপত্র সরিয়ে নিতে। আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব ক্যাটেগরিক্যালি এটা বলে দিতে চাই, বিধাননগর পুলিশ কোনো ডেকোরেটরকে কোনো চাপ দেয়নি এখান থেকে জিনিস সরিয়ে নেওয়ার জন্য। ডেকোরেটরদের থেকে যেটা আমরা জানতে পেরেছি, ওনাদের কোনো নাকি কাজ ছিল অন্য কোথাও, খুবই মানে এমার্জেন্সি বেসিসে ওনাদের দরকার পড়েছিল এবং সেই চাপে ওনারা প্রথমে বলেছিলেন চাপে আমাদেরকে তুলতে হচ্ছে। আমরা কথাটি বুঝতে পারিনি, কোথাও অন্য কোথাও কাজ আছে, সেই চাপেই কিন্তু ওনারা নাকি কিছু নিয়ে গেছেন। 9 আগস্ট আর.জি. করের নৃশংস ধর্ষণ খুনের পর থেকেই চলছে অচলাবস্থা। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তরফে জুনিয়র ডাক্তারদের 10ই সেপ্টেম্বর থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেও কাটেনি অচলাবস্থা। কালীঘাট ও নবান্নে একের পর এক বৈঠক ভেস্তে যায়। পরে অবশ্য দফায় দফায় সেই বৈঠকও হয়। কিন্তু এরপর কবে স্বাভাবিক হবে চিকিৎসা পরিষেবা? প্রশ্ন সাধারণ মানুষের। কলকাতা টিভি। সরকারি হাসপাতালে নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবকে। মাত্র কিছুক্ষণ আগে মুখ্য সচিব তিনি এই বিষয়ে একটি চিঠি দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। প্রধান সচিবকে যে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, সেখানে খুব ক্যাটেগরিক্যালি তিনি অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জল, এই ধরনের যে সমস্ত পরিষেবা তা যাতে সমস্ত হাসপাতালে পৌঁছয় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান সচিবকে। একই সঙ্গে এই বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল অভিযোগ, এবং সেখানে অভ্যন্তরীণ যে সমস্ত অভিযোগ রয়েছে তার অভিযোগগুলোর অ্যাড্রেস করার জন্য কিছু কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। সেই বিভাগীয় সেই সমস্ত কমিটিগুলি যাতে গঠন করা যায় সেগুলো একই সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে এই চিঠি দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, চিফ সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে ঠিক কি বলেছেন এই চিঠিতে? দেখো, এখানে বেশ কয়েকটি পয়েন্টের উল্লেখ করা হয়েছে। প্রায় 9টা পয়েন্ট, 10খানা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন মুখ্য সচিব। আজকে যে নিরাপত্তার বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন করেছিলেন যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ধরনের স্টেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই হিসাবে কিন্তু আজকে পয়েন্ট ওয়াইজ সেগুলোকে ডিসকাস করা হয়েছে। এবং প্রথমেই যে পয়েন্টটার উপর উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই তৈরি করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, সেখান থেকে এর জন্য একটা আলাদা একটা কন্ট্রোল রুম খোলা হবে, যেখানে একটা প্যানিক বাটন থাকবে। সেই প্যানিক বাটনটা থাকবে যাতে কারুর কোনো অসুবিধা হলে সেই প্যানিক বাটনে তারা সাহায্য নিতে পারবেন। স্টেট গভর্নমেন্ট একটা নতুন
একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেখানে সুরজিৎ কর পুরকায়স্থকে বসানো হয়েছে, রিটায়ার্ড আইপিএস এবং ডিজি ছিলেন, চেয়ারম্যান করা হয়েছে তাকে সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের। এবং এর পাশাপাশি আরো যেগুলো করা হয়েছে, যেখানে সব কমিটিগুলো রয়েছে, সেই কমিটিগুলোকে কিন্তু ইন্টারনাল এবং সেগুলোকে যেন কমপ্লেন ঠিকভাবে নেওয়া হয়, তারা যেন ঠিকভাবে প্রসেসে কাজ করে, সেইগুলোকে যেন করা হয়, সেই বিষয়েও কিন্তু আজকে জোর দেওয়া হয়েছে। আজকে যে চিঠি লেখা হয়েছে সেগুলো প্রপার ওয়েতে ফাংশনিং করবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি এটাও ইনশিওর করা হয়েছে যে অ্যাডিকুয়েট নাম্বার অফ পুলিশ সিকিউরিটি পার্সোনাল অ্যালং উইথ ফিমেল পুলিশ অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ পুলিশ থাকবে, তাদের সঙ্গে ফিমেল পুলিশ সিকিউরিটি থাকবে, তাদেরকে রাখা হবে। এবং লোকাল থানা যারা থাকবে তারা রাত্রিবেলা মাঝে মাঝে প্রত্যেকটি হাসপাতাল, মেডিকেল কলেজ যে রয়েছে সেখানে তারা টহল দিতে আসবেন এবং প্রত্যেক কাজের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে অ্যাডিকুয়েট টাইমের মধ্যে, সময়ের মধ্যেই সেগুলো শেষ করা হবে বলেও আজকে জানানো হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে সেন্ট্রালাইজড হেল্পলাইন একটা নাম্বার চালু করা হবে, যেটা সকলের কাছে থাকবে, যেটা দিয়ে সবসময় হেল্পলাইনের জন্য সবসময় এটা চালু থাকবে। এর পাশাপাশি বলা হয়েছে যে একটা রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি, যেটা কিন্তু এর আগের দিন কালকে জুনিয়র চিকিৎসকরা যখন এসেছিলেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা বলেছিলেন যে একটা সেন্ট্রালাইজ একটা ডিজিটাল বোর্ড তৈরি করতে, যেখানে স্পষ্টভাবে দেখা যাবে যে কতগুলো বেড কোথায় খালি রয়েছে, কোনখানে, যদিও এই সিস্টেমটা আগেও ছিল, সেই সিস্টেমটাকে ভালো করে প্রপার ওয়েতে যাতে চালু করা হয় সেই বিষয়ের উপরও জোর দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। অর্থাৎ চিকিৎসকদের যে দাবিগুলি ছিল প্রত্যেকটি দাবিকেই কিন্তু কার্যত অ্যাড্রেস করা হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং চিঠি দিয়ে লিখিতভাবে সেই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দেওয়া হলো এবং বেশ কয়েকটি ক্ষেত্রে কমিটিও গঠন করে দেওয়া হলো। আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতির আগেই আমরা দর্শকদের জানিয়েছি যে মুখ্য সচিব মনোজ পান্থ তিনি সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকদের যে সমস্ত দাবি তারা জানিয়েছিলেন, তারা একটি ইমেলও করেছিলেন, সেই প্রত্যেকটি দাবির ক্ষেত্রে কি কি পদক্ষেপ করা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিবকে। এই যে মানে লিখিতভাবে নির্দেশ দিয়ে দেওয়া, এরপরেও কি বিরোধীদের অভিযোগ থাকছে? আসছি কংগ্রেসের কাছে, যে এখনো কি মনে হয় না যে এরকমভাবে রাজ্য সরকার প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ করছে, লিখিতভাবে দিচ্ছে, ওরা লিখিত প্রতিশ্রুতি চেয়েছিলেন, লিখিতভাবে জানিয়ে দেওয়া হলো, তারপরেও কি মনে হয় না এই মুহূর্তে কাজে যোগ দেওয়া উচিত? আমার মনে হয় যে দাবি যেগুলো ছিল, কনসিডারেবল দাবি যেগুলো ছিল, সেগুলো যদি তাদের মান্যতা পায় তাহলে তাদের এবার কনসিডার করা উচিত বলে আমি মনে করি। এবং যদি দাবি অন্য কিছু থেকে থাকে আমি বলতে পারবো না, কিন্তু দাবি যে 5 দফা দাবি ওদের ছিল, 5টা দাবি, সেগুলো যদি সাকসেসফুলি ফুলফিল করে থাকে রাজ্য সরকার, তার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের কনসিডার করা উচিত। কিন্তু কে করবে এবং করবে না সেটা তাদের বিষয়। বুঝতে পেরেছি আপনার অবস্থানটা। সায়নদীপ মিত্র, 2019-এ এরকমই একটা মিটিং এ লিখিত ব্যাপার নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনগণ এবং ডাক্তারবাবুদের উদ্দেশ্যে, এবার তো রাজ্য সরকার মুখ্য সচিব লিখিতভাবে দিচ্ছে। মুখ্যমন্ত্রী কি মুখ্য সচিবের থেকে নিচে নাকি? সেই মুখ্যমন্ত্রী 2019-এ বলার পরও কিচ্ছু হয়নি, কোন ভরসায় ডাক্তারবাবুরা? আচ্ছা, এই যে বলছেন যে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলেন, অথচ এই মুখ্যমন্ত্রী 2019-এ নির্বাচন কমিশন যেহেতু মানে লাগু করেছিল, তাই 4 জন পুলিশের অফিসারকে, আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছেন, আর এখানে তাদেরকে আরো প্রাইজ পোস্টিং দিলেন। এই মুখ্যমন্ত্রী এবং এই প্রশাসনের উপর, এই জালিয়াতির ওপর কি করে ভরসা করবে? আর কোহিনুরকে লাস্ট কথা যে ও বলছিল যে আদালতের থাপ্পড় ওরা খেয়েছে আর আমরা থাপ্পড়ও খেয়েছি নাকি জনগণের, কিন্তু গণতন্ত্রকেও যে থাপ্পড় মারতে হয় কিভাবে, এই ছাপ্পা মেরে ভোটগুলোতেও ভালো করে বুঝিয়ে দিয়েছে ওরা। আচ্ছা, ইন্দ্রনীল খান, রাজ্য বিজেপি, দেখুন আজকে এই যে মানে মুখ্য সচিব এটা জানিয়ে দিলেন, তারপরে কি আপনার মনে হয় না যে এইবার আসলে রাজ্য সরকার কোথাও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে? গত 11-12 বছর ধরে যেভাবে করে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলো ভবিষ্যতে দেখা গেছে ভাঁওতাবাজি হিসেবে পরিণত হয়েছে, তো সেই জন্য সবাই এখন ওই সেই মানে যারা মানে আমাদের রাখালের পালে বাঘের মতন ব্যাপার হয়ে গেছে। তো সেরকম ঘটনা আদৌ সত্যি এটা করবে কিনা, কারণ 2019-এর ঘটনা সেই একই পরিবহন মুখোপাধ্যায় এর ওপর আক্রমণ হলো, আবার 5 বছর ধরে একটাও সিসিটিভি হলো না, কিন্তু আগামী 15 দিনে কি করে সিসিটিভি তৈরি হয়ে যাবে সেটাও কেউ জানে না। রাজ্য সরকার এই যে এরকম বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে এবং ভবিষ্যতে সেই কমিটমেন্টগুলো বাস্তবে আনে না, সেই জন্য আজকে
আজকে জুনিয়র ডাক্তাররাও যারা আন্দোলন করছে তারাও হয়তো কোথাও বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না এই রাজ্য সরকারের কাছ থেকে। আমি কোহিনুরের কাছে একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে তো বুঝতেই পারছি আপনাদের মানে মুখ্য সচিবের পক্ষ থেকে যে চিঠি দিয়েছেন, দেখা যাক সেই বিষয়ে আমরা কি রিয়াকশন পাই জুনিয়র ডাক্তারদের। আপনার কাছে যেটা জানার, এই ঘটনার তো একটা তদন্ত প্রক্রিয়াও চলছে, আজকে সেই তদন্ত প্রক্রিয়ায় টিএমসিপি ইউনিটের ওই সভাপতি আশিস কুমার পান্ডে সম্পর্কে খোঁজ খবর করছে সিবিআই। এই যে টিএমসিপি ইউনিটের এই যে আশিস কুমার, তাকে কি দলের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন সে ওই এলাকায় সে রাতে ছিল, সিবিআই কেন তার খোঁজ করছে? তাই কি, যেহেতু আপনাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তদন্তে সহযোগিতা করার কথা বলেন, আশিস কুমার পান্ডেকে কি সিবিআই এর সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে? দেখুন, আমি এটা তার ইন্ডিভিজুয়াল, দেখুন সিবিআই এর সঙ্গে কথা বলবে কি না বলবে নিশ্চয়ই তার লিগাল অবশ্যই রাইট রয়েছে, লিগাল রাইট আছে, সে লিগাল রাইট সে এক্সারসাইজ করবে, এখানে আমার কিছু বলার নেই। দুই হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন যে সিবিআই একাধিক মামলা করেছে, এবং আজকে যদি সিবিআই গত 10 বছরে কি কি মামলা করেছে, কার কার বিরুদ্ধে মামলা করেছে, কালকেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি কি ইমপ্যাক্ট হয়েছে সেটা বলতে গেলে আরো 1 ঘন্টা একটা শো করতে হবে, ধরো 2 ঘন্টার শো করতে হবে। দুই হচ্ছে, সিপিএম এর মুখপাত্র আমার ধারণা তিনি জানেন যে প্রাইস পোস্টিং কোনটা বলেন, এডিজি এসটিএফ আর কলকাতা পুলিশের এডি মানে সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, কলকাতা পুলিশের সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, এটা বেসিক সবাই জানে। দিল্লি পুলিশের যেমন ডিজি, কলকাতা পুলিশের সিপি হচ্ছে এডিজি র্যাঙ্ক, তাকে এডিজি কলকাতা পুলিশের সিপি থেকে এসটিএফ এর এডিজি করা হয়েছে। এটা কোথায় প্রাইস পোস্টিং আমি জানি না, আমাদের প্রসূন মুখার্জির ক্ষেত্রে হয়েছিল, ওকেও এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে করা হয়েছিল যখন রিজওয়ানুরের মামলায় ওর বিরুদ্ধে সিবিআই হয়েছিল। 3, আমি প্রতিশ্রুতির ক্ষেত্রে বলি, এই যে বিজেপি প্রতিশ্রুতি কথা বলছে, বিজেপির প্রতিশ্রুতি, আমাদের প্রতিশ্রুতি, আমরা ইলেকশনে যে প্রতিশ্রুতি দিই, আমরা 21-এর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার দেবো, আমরা করেছি, যা প্রতিশ্রুতি দিই আমরা নির্বাচনে এখনো পর্যন্ত যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো হয়েছে, যেগুলো হয়নি সেগুলো কোর্টে আটকে আছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যখন হয় আমরা বলি। আর বিজেপি প্রতিশ্রুতি নিয়ে কথা বলছে, আমি শুধু আন্দোলনের প্রতিশ্রুতির ক্ষেত্রে বলি, আপনার মনে আছে সিঙ্গুরের সময় তখন মহামান্য রাজ্যপাল তিনি রেখে একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছিলেন, মেটানোর চেষ্টা করেছিলেন। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে কথা হয়েছিল যে 600 একর 400 একর একটা ডিভিশন হবে। হ্যাঁ, সংক্ষেপ করুন। কিন্তু 400 একরের ডিভিশনটা করতে একটা কমিটি যাবে এবং তারা গিয়ে ডিসাইড করবে। সেটা আর কিছু হলো না, 2 দিন পর টাটা চলে গেল এবং সিপিএম বললো এই দেখো তাড়িয়ে দিয়েছে ইত্যাদি। তো কমিটমেন্ট, আন্দোলনে কমিটমেন্ট, আপনার মনে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা সিম্পল ডিফারেন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক কলরব যখন হচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী একা চলে গেছিলেন, গিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছিলেন যে না ওকে ও রিজাইন করে নেবে এবার, বলে মুভমেন্ট বন্ধ হয়েছিল। তো পুলিশ পিটিয়ে মুভমেন্ট বন্ধ করা, আর সাধারণ ছাত্র, পলিটিক্যাল পার্টি তো তার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে মুভমেন্ট করবে। একটা বিষয় আমি সাধারণ ছাত্ররা মুভমেন্ট করার সময় যে ধরুন আমরা দেখাবো প্রতিবেদনটা, আমি আপনাদের মুখ্যমন্ত্রীর অ্যাকশন, সেই ডিফারেন্সটা কিন্তু বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বসু বা যোগীশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনার কাছে আসছি, যেটা এই যে ধরুন এই যে ত্রিপল উঠিয়ে দেওয়ার একটা গুজব উঠেছিল, আমরা সেখানে ডিসির বক্তব্য দেখিয়েছি, আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য দেখিয়েছি, সেখানে এটা হঠাৎ করে তাহলে হলো কেন? ইন্টারেস্টিং ম্যাটার আছে, আন্দোলনকারী কিন্তু এক্সক্লুসিভ জুনিয়র ডাক্তার নেই। আমি আগের দিন একটা খুব ছোট্ট ঘটনা যদি প্লিজ, একজন ভদ্রমহিলা কারোর বিরুদ্ধে, আমাদের মুখপাত্রের বিরুদ্ধে বলছে দেখে নেবো বুঝে নেবো, তো আমি তাকে চিনি না, এটা আমার অপরাধ, মানে আমি অপদার্থতা আমার, তো আমি ভাবলাম হয়তো জুনিয়র ডাক্তার, নাকি ডাক্তার বলছেন এরকম যে আসলে চিকিৎসা করবো না, এই কি বাবা, এটা তো সম্ভব নয়। পরে শুনলাম যে না উনি ডাক্তার নয়, উনি কোনো এককালে সিনেমা সিরিয়াল টিরিয়াল কিছু করতে, আমি দেখি না, আমার পক্ষে সম্ভব নয় জানা। তো সেই আন্দোলনটা এখন কিছু লোক আমেরিকাতে বসেও ঘটনা বলছে, এই আপডেট পেলাম এই হচ্ছে, আন্দোলনটা তো কোন রকম ভাবে দেখুন, একদিকে বলছে মুখ্যমন্ত্রী এই দাবির সমস্ত দাবি মেনে নিয়েছেন, এরকম মানবিকতা দেখা যায় না, আবার এই আন্দোলনটাই নাকি ফেক, এরা কেউ ডাক্তার নয়, তারা পথসভা নয়, তুমি আন্দোলনটার মধ্যে এরকম বাইরের লোক প্রচুর আছে
যারা এই আরে পশ্চিমবঙ্গের জনগণই তো আছে যদি বাইরের লোক কি বাইরের লোক তো বলে একটাই কথা বলবো পশ্চিমবাংলার জনগণ পশ্চিমবঙ্গের জনগণ ও এই যে লক্ষ লক্ষ আন্দোলন দেখুন টেলিভিশন স্টুডিওতে সিপিএম আর তৃণমূল লড়াই করে, তারপর ভোটের সময় আবার একই জোটের অংশগ্রহণ করে। সুতরাং আমি ইন্টারাপ্ট করি না, আমি জানতে চাইছি আমার দলের সময় না না আমার দলের না না আমার দলের কেউ জোট করলে তাকে সাসপেন্ড করব, ইন্টারাপ্ট করি না। আমার মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড বুঝলাম বলুন না একটা ক্যান্ডিডেটের নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করুন, অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করুন, একটা ক্যান্ডিডেটের নাম আলোচনা একটা ক্যান্ডিডেটের নাম আপনার আমি নাম বলবো, আপনার নাম নন্দকুমার, নন্দকুমার সমবায় নির্বাচন নাম বলে দিলাম। আপনি নাম বলুন না, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় জোট করেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের সাসপেন্ড করার অধিকার আছে, ক্যান্ডিডেট ছিল, আপনার ক্ষমতা নেই, আপনার পাশে বুঝতে পেরেছি বলেন আপনারা বন্দ্যোপাধ্যায়কে সরাবার আপনারা বলেছিলেন চিল্লামিল্লি করে হল্লা করে আইএসএফ হল্লাচিল্লা করে বাস্তব পরিবর্তন জানতে চাইছি, আপনি জেনে গেছেন, আমি জানতে চাইছি আপনি জেনে গেছেন আপনি জেনে গেছেন করবেন, আপনি জেনে গেছেন আলোচনাটাকে এগোতে দিন, আলোচনাটাকে এগোতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী সিপিএম প্রার্থী ছিল, আমি কি বলছি ক্যান্ডিডেট ছিল, এদের দুজনের পরে শুনবো, আগে কংগ্রেসের বক্তব্য শুনবো। আমি পিসিআর কে বলছি এই মুহূর্তে আমি কংগ্রেসের বক্তব্য শুনবো, আর কারোর বক্তব্য শুনবো না, অডিও অফ থাকবে। সৌম্য আইচরায় আজকে তাহলে এই গুজব কি করে ছড়ালো? আমি কারোর সময় কথা বলিনি, একটু প্লিজ প্লিজ তাদের গুজব ছড়ালো, কিভাবে গুজব ছড়ালো আপনারা কি মনে করেন? আমি কংগ্রেস কি মনে করে আসছে আমি এভাবে নিজেদের আপনারা যে তর্কের একটা এই চর্চায় যে অংশ নিতে পারেন না, এটা দর্শকদের কাছে প্রমাণ করবেন না, আলোচনা হোক না। একই কাজ করে যাচ্ছেন কেন? একই কথা কেন করে যাচ্ছেন? বাকিদের কথা বলার সুযোগ দেবেন না? আপনারা দুজনকেই বলছি, আপনারা দুজনেই চুপ করুন, বাকিদের কথা শোনার ধৈর্য রাখুন। আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে একটু আগে চিফ সেক্রেটারি যে বক্তব্যগুলো শুনলাম লিখিত আকারে, যে কাগজটা দিয়েছেন, আমার এখানে দুটো পয়েন্ট বলার আছে। কথা হচ্ছে 2011 সাল থেকে 2024 সাল একটা সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, 13 বছর নির্বাচিত সরকার। আমি বলছি উনি যে পয়েন্টসগুলো লিখেছেন, আমি বলছি এই পয়েন্টসগুলো তার মানে কি প্রিভেল করছিল না? সিসিটিভি সেগুলো ছিল না বলেই তো ডাক্তাররা প্রিভেল করছিল না। তো এই স্বাস্থ্যমন্ত্রী কে? মাননীয় মুখ্যমন্ত্রী। তার মানে কি হঠাৎ করে একটা নিজার রিয়াকশন? এক্ষুনি তাহলে চিঠিটা দিয়ে দিতে হলো? বাংলার মানুষ এটা দেখুক, এটা হচ্ছে মেন পয়েন্ট। আরেকটি বিষয় আপনার কাছেই যাচ্ছি যে এই যে ধরুন এই ট্রিপল নেই, এই যে ফ্যান ট্যান সরিয়ে নেওয়া হলো, এটা কি কারণে? ট্রিপল নেই, ফ্যান সরিয়ে নেওয়ার যে পুলিশ বলেছে স্টেটমেন্ট দিচ্ছে, ওরাও স্টেটমেন্ট দিচ্ছে, ওরা নিজেরা বলেছে না আমরা এরকম কথা বলিনি, এটা আলোচনার বিষয় নয়। তাহলে এটা কি গুজবটা কারা ছড়ালো বলে মনে করেন? এগুলো খুব ইয়ে করা হচ্ছে। আমি শুধু একটা কথা বলি, কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছেন, যেটা খুব সিরিয়াস স্টেটমেন্ট করেছেন। একজন মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি স্টেটমেন্ট করছেন যে এরপরে সাপে কাটবে, নিশ্চয়ই বন্যার পরে সাপে কাটা আসবে, তারপরে ডায়রিয়া হবে, ডিসেন্ট্রি হবে। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য আন্দোলন তুলে নিতে হবে নিশ্চয়ই। তাহলে 0.58%, 1%-ও নিচে যারা আছে তারা সবাই পিজিটি না, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নয়, তাদের মধ্যে অনেক আছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছাত্ররা তারা চিকিৎসা করে। তো আমি জানতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাহলে আপনি যে 13 বছর ধরে বাংলার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বাংলায় বললেন, পাবলিক হেলথ সেন্টার ইউনিটগুলো তাহলে কি করছে? হেলথ সেন্টার ইউনিটগুলো কি করছে? 26টা মেডিকেল কলেজের ডাক্তাররাই শুধু আন্দোলন করছে। গুলিয়ে দিলে চলবে না। তাহলে আপনি এই 0.58% মানে 100 জনের মধ্যে একজনও নয়, সেই স্টুডেন্টদের দিয়ে আপনি তাহলে চিকিৎসা ব্যবস্থা, আপনার এই দৈন্য দশা আজকে বাংলায় পশ্চিমবাংলার জন্ম 2011 সালে হয়েছিল, যাদের হাত ধরে ভোট খেয়েছে, এখন যাদের হাত ধরে ভোট করছে, যাদের হাতে রক্তমাখা ভাত খেয়েছিল, তাদের হাত ধরে যখন ভোট করছে, তাদের শাসনকালে কিছুই হয়নি। তাহলে 2011 থেকে শুরু হয়েছে। ডেফিনেটলি 2011 পর থেকে যখন পুরোটাই শুরু হয়েছে, টাইম লেগেছে, সিসিটিভি প্রচুর লেগেছে। আর বলতে চাইছো বিধান কিছু হয়নি, আবার হাসপাতালগুলো মুখ্যমন্ত্রী করেছেন।
2 নম্বর এই বড় বড় হাসপাতালগুলো তোমাদের সময় হয়েছে ক্ষেত্রে আমি আবার বলছি, জুনিয়র ডাক্তারের ক্ষেত্রে যদি কোনো হেলথ ইম্প্যাক্টই না থাকতো তাহলে জুনিয়র ডাক্তাররাও মুভমেন্ট করতো। এই তো বললেন বহিরাগতরা আছে, আচ্ছা জুনিয়র ডাক্তাররা কি জুনিয়র ডাক্তার নেই, সব বাইরের লোকরা রয়েছে। আমি বলি কালচার সব বহিরাগত ডাক্তাররা তাদের আরেকটা বিষয় আজকে এই যে স্বাস্থ্য ব্যবস্থার এই যে পরিস্থিতি নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা যে প্রশ্ন তুলছে, আজকে এই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে সরাসরি অভিযোগ করেছেন এবং এই অভিযোগে তিনি বিদ্ধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। ঠিক কি বলেছেন আমরা আগে শোনাবো দর্শকদের। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিন্টনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিন্টনস বার্ন তারা টেন্ডার না করে তারা দুটো কোম্পানিকে দিয়ে দিয়েছেন। একটা পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি। সেখানে আপনি দেখবেন এই 5টা কোম্পানি, এই 5টা কোম্পানি সমস্ত টেন্ডার গুলো কার্যত পেয়েছেন। এবং আরেকটি আমাদের হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে এবং টেন্ডারটাকে অ্যাভয়েড করার জন্য সুপার স্পেশালিটি হসপিটালের ম্যাকিন্টনস বার্নকে অ্যাওয়ার্ড করা হয়েছে। বিরোধী দলনেতার এই অভিযোগকে কিভাবে দেখে কংগ্রেস এবং সিপিএম? আমার কোহিনুরের কাছে একটাই প্রশ্ন, প্রথম শ্রীলেখা মিত্র বা শ্যামল চক্রবর্তী মেয়ের কথা বললেন জুনিয়র ডাক্তার কিনা, সুখেন্দু শেখর রায় কি জুনিয়র ডাক্তার? জহর সরকার কি জুনিয়র ডাক্তার? শান্তনু সেন কি জুনিয়র ডাক্তার? না না, তারা কি মানে আমি জানি না, লালবাজারে ছিল কেন? জহর সরকার পদত্যাগ করলো কেন? ও কিছুই জানে না। আমি বলতে পারবো না, কারণ বিরোধী দলনেতা তৃণমূলের এই ঘুঘুর বাছা সম্পর্কে 2018 সব জানে। এখন সেই বিরোধী দলনেতা এখন ধোয়া তুলসী পাতা 2020 সাল পর্যন্ত 24 লেজ্জপেও তো আপনি ওই দলেই খেয়েছেন, তাহলে আপনি আপনার থেকে ভালো তো আমরা জানতে পারবো না। তো কাগজগুলো যেগুলো দেখাচ্ছেন 2020 সালের আগে কি দেখিয়েছিলেন? তাহলে অপরাধ যে করে এবং অপরাধ যে সহে একই সঙ্গে দোষী, আপনিও তাহলে এই অপরাধের সঙ্গে ছিলেন। এই যে এত 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 অভিযোগের কথা বলছেন বিরোধী দলনেতা, এই কাগজপত্র দেখাচ্ছেন, নিশ্চয়ই সেই কাগজপত্র তিনি সিবিআই কে তুলে দেবেন, কারণ তারাই আর্থিক দুর্নীতির তদন্ত করছে। বিরোধী দলনেতা হচ্ছে খুব সম্ভবত তুফান এক্সপ্রেসের মতো, আভা উদয়ন তুফান এক্সপ্রেস, সপ্তাহে 3 দিন, ওরকম সপ্তাহে 3 দিন একটা করে কাগজ দেখায়, আর বাকি সপ্তাহে 4 দিন একটা করে ডেট দেয়, তারপর আবার পরের সপ্তাহে গিয়ে আবার নতুন করে একটা করে কাগজ দেখায়, আবার নতুন করে একটা করে ডেট দেয়, এবং এটাই চলছে বলে বিজেপিটাকে কাগজে দুর্নীতিই থাকে। এতই দুর্নীতি করেছে যে প্রতি সপ্তাহে এতই দুর্নীতি বেরিয়ে আসছে, কিছুই হয় না, এতই দুর্নীতি, রেজাল্ট কিছু হয় না, এরকম কাগজ ঠোঙা করে বিক্রি হচ্ছে যে সাধারণ মানুষ আমাদের স্টেশনে ঠোঙামেরা জল বৃষ্টি উপেক্ষা করে ধর্মতলায় ধর্ণা দিয়ে বিক্রি হয়, কারণ সাধারণ মানুষের চাকরিগুলো আজকে যারা মেধাতালিকা আসছে, যাদের চাকরিগুলো চলে আছে, আমাদের বাংলার শিক্ষামন্ত্রী আমার একটা প্রশ্ন ইন্দ্রনীল বাবুকে, যে নোয়াম চমস্কি আরজিকরের ঘটনা নিয়ে মন্তব্য করে, এমনকি রাষ্ট্রপতিও মন্তব্য করে,
কিন্তু প্রধানমন্ত্রীর মুখে একটা কথা শোনা যায় না, অমিত শাহজির মুখে একটা কথা শোনা যায় সেখানে না। সবথেকে আর মোহন ভাগবত গভর্নমেন্টকে রক্ষা করার কথা মোহন বলে, ভাগবতের এর নামে পিছনে কি অপপ্রচার করে তৃণমূল কোনো লাভ নেই। সেটিংটা কারণ আছে, যেভাবে বুঝিয়ে করে দেন। সেটিং কার আছে সেটা খুব ভালো বোঝা গেছে। মোহন যখন ভাগবতের সিপিএম ঘটনা কংগ্রেস এখান থেকে 200 কিলোমিটার না। যারা জোট করে নির্বাচনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তর থেকে নন্দকুমার সিবিআই এর কাজে আজকে মোহন ভাগবত আজকে চিফ জাস্টিস আমার বলছে প্রশ্ন কোহিনুর মজুমদারের কাছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। ইন্দ্রনীল, 1 মিনিট। এই যে আখতার আলীর অভিযোগেরও তদন্ত হয় না কেন? আমরা তো বুঝলাম না, বিরোধী দলনেতা সাপ্তাহিক 3খানা কি সব বার করেন, একটি করে তারিখ দেন বলে আপনি অভিযোগ করলেন, ঠিক আছে, সেটা আপনার অভিযোগ, দর্শক বিচার করবেন। আমার প্রশ্ন, আখতার আলীর অভিযোগের তদন্ত হয় না কেন? তদন্ত হয়েছিল, কে বলেছে তদন্ত? যে কোনো কমপ্লেনের বেসিসে তার তদন্ত হবে, নর্মাল তার বিভাগীয় তদন্ত। সন্দীপ ঘোষের আমরা মুখে তো সবুজ আবির তদন্ত থাকে, দেখেছি। সবুজ আবির মাখা থাকে, তো কোথাও সন্দীপ কোথাও ঘোষের কোথাও সিবিআই তদন্ত করেছে। আখতার আলী সন্দীপ ঘোষের মুখে সবুজ আবির তদন্ত হয়েছে। সিপিএম এর একজন লিডারকে কি ডেকে পাঠিয়েছে বিরূপক্ষ মুখে সবুজ আবির লাগানো থাকে। হ্যাঁ, তা আপনাদের তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা যেতে ভয় পায় কেন? তার বিরুদ্ধে আমি আমার তৃণমূলের প্রতিনিধি বলেছেন যে উদ্যান আভা তুফান এক্সপ্রেসের মতো সপ্তাহে 3 দিন চলে। আর আপনি যে প্রশ্নটা করেছেন ওটা ঠিকই, ওই আখতার আলীর তো মানে কেসটা ওই মালগাড়ির মতো চলে আর কি, মানে একটা খুঁজে পাওয়া যায় না, কিছু দূর যায় আবার আটকে যায়। মুখে সবুজ আবির মাখা না। প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনি দেখবেন সন্দীপ ঘোষেরা সব জায়গায় আছে। এই সন্দীপ ঘোষেরা থাকে, ওরা অনেক বড় প্রভাবশালী। মানে কে বলে যে পশ্চিমবঙ্গের চাকরি নেই, সব পরে সঙ্গে সঙ্গে চাকরি পাচ্ছে। সন্দীপ ঘোষরা থাকবে। এই আপনি আর নিজের রিয়াকশন, আমি তো বারবার বলছি, আপনি ধরা পড়লেই ব্যাস তখন বলবেন যে বিরাট কাজ করছে। তারপরে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই, কিছু কিছু কেস আপনাদের দৌলতে বাইরে আসে, নইলে আমরা জানতে পারতাম না। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা নাহলে জানতে পারতাম এসব বড় বড় ঘটনা। তাহলে 2 বছর ধরে সিবিআই তদন্ত করে কি করলো? আন্দোলন না, আপনি এটা অনেক না, 2 বছর ধরে সিবিআই তদন্ত করে একটা প্রমাণ করতে পেরেছে। কোথায় আছে? প্রমাণ করতে পেরেছে। কেন প্রমাণ করতে পারছে? আমি তো চাই এই তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় নির্বাচনে মিললে কি লাভ? দোষী হয়, চাকরি চুরি করেন, তারপরে গলাবাজি করছে। আরে আমি তো চাই পার্থ চট্টোপাধ্যায় দোষী হয়ে চাকরি চোরের হয়ে লাফালাফি করুন। আমি তো চাই কয়লা চোরের হয়ে লাফালাফি করুন। পাক আপনি চাকরি চোরের হয়ে আপনি চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায় বাংলা বোঝেন না নাকি? আপনি আর আপনাদের বাংলা শিক্ষা আপনি চাকরি চোর মানে যাবেন না? চাকরি চোর মানে যাবে না? আরে এতদিন শুভেন্দুকে চোর বলতো, আজকে শুভেন্দুকে চোর বলতে হচ্ছে। চাকরি চোর মানে জানেন, জুতো মারতো, আজকে শুভেন্দুকে জানেন পলিশ করে দিত। আপনি চাকরি চোর মানে জানেন, একদিন শুভেন্দুকে চোর বলতো, আজকে শুভেন্দুকে চাকরি চোর মানে জানেন না, বিজেপিকে চোর বলতো। একদিন নারায়ণকে চোর বলতো, চাকরি চোর মানে জানেন, চাকরি চোর হয়ে লাফালাফি করছে, চাকরি চোরের হয়ে দালালি করছে, চাকরি চোর ভাই দালালি করেই যাবে, চাকরি চোরের হয়ে দালালি করবেন। আরে প্রমাণ করুন, চাকরি চোরের দালালি করবেন, চাকরি চোরের দালালি করবেন, চাকরি চোরের প্রমাণ করতে পারেন না, অপূর্ণ মূর্খ অপরাধী চোর শেষের জায়গা আগে নাম নিতে শুরু আসবো এক এক করে বাকি সকলের কাছে। আচ্ছা 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 বাংলা আজকে তাহলে নষ্ট করছেন উত্তর আছে বলুন তাপস্যা চোর ঠিক আছে
টেলিভিশন স্টুডিও কিচ্ছু শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, আপনার কথা আপনাকে বলি, আপনার কথা বাংলার মানুষ দেখছে, বাংলার বেকার যুব সমাজ দেখতে পাচ্ছে, বাংলার বেকার যুব সমাজ দেখতে পাচ্ছে, বিরুদ্ধে মত শোনার ধৈর্য বা সহিষ্ণুতা সেটা কোনো পক্ষই কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারছেন না। চেয়েছে এই আলোচনার যে পরিসর, সেই পরিসরকে নষ্ট করা হচ্ছে এবং সেই আলোচনার পরিসর নষ্ট করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত সেই চর্চাটাই চলছে। এখনো পর্যন্ত বহুবার আবেদন করা সত্ত্বেও কিন্তু থামছে না, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট্ট প্রশ্ন জানতে চাইবো, সকলে কে কিভাবে দেখছেন। আপনারা দেখতে পেলেন কিভাবে সময়টা পুরো নষ্ট হয়ে গিয়েছে আমাদের এই বাংলা বলছেন মঞ্চের সময়। আমি সকলের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে ডেডলক সিচুয়েশন হয়ে রয়েছে, অচলাবস্থা হয়েছে, কংগ্রেস কি মনে করে যে সর্বশেষ যে পদক্ষেপ আমরা দেখলাম রাজ্য প্রশাসন এরপর এই ডেডলক এবং তার সঙ্গে বন্যার পরিস্থিতি দেখে চিকিৎসকদের কি অবস্থান হওয়া উচিত বলে কংগ্রেস মনে করে? না, আমরা প্রথমেই মনে করি যে কোনো ডেডলক সিচুয়েশন যে কোনো জায়গা থেকেই সবসময় বাংলার মানুষের স্বার্থে ভাবা উচিত। সেটা আন্দোলনকারী হোক, সরকার হোক, যদি তাদের সেটেলমেন্ট হয়, তাদের আন্দোলনের দাবি দাওয়া যদি ঠিকঠাক থাকে, সেটা যদি মানে ঠিক জায়গায় তারা মনে করেন যে আমরা পেয়েছি, তাহলে আমার মনে হয় তাদের দাবি পূর্ণ হলে তারা আন্দোলন থেকে এবার কাজে যাবে। আমি বলছি যে আমি প্রেস কনফারেন্স যা শুনেছি, ডাক্তারবাবুরাও এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বেন বলে প্রতিশ্রুতবদ্ধ হয়েছেন। এটা খুব ইতিবাচক দিক। এই ডেডলক এটা দর কষাকষির বাজার নয়, ডেডলক সিচুয়েশন না থাকাই ভালো, কিন্তু প্রশাসন তার নিজের বিশ্বাসযোগ্যতা এমনভাবে ফিরিয়ে আনুক যে তার কর্মচারী বা তার সঙ্গে যুক্ত যারা তারা প্রশাসনের উপর বিশ্বাস করে প্রশাসনকে ভরসা করতে পারে, কিন্তু দুর্ভাগ্য প্রশাসন সেই জায়গায় নিজেকে রাখতে পারছে না এখনো পর্যন্ত। বিজেপি জনস্বাস্থ্যের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে আমার মনে হয় ইমিডিয়েটলি রাজ্য সরকারকে এই ডেডলক সিচুয়েশনটাকে সলভ করা দরকার। আপনি নিজে একজন চিকিৎসক, আপনি সেই জায়গা থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিকাঠামোগত জায়গা থেকে উন্নয়নের প্রতিশ্রুতিগুলো যে বাস্তবে রূপায়িত হচ্ছে, সেই ভরসা জুনিয়র ডাক্তার যারা আছে তাদেরকে সেই ভরসাটা দিতে হবে এবং সেই ভরসা দিতে পারে একমাত্র রাজ্য সরকার, এবং রাজ্য সরকারকে সেরকম ডেলিভারেবলস কিছু দেওয়া দরকার আছে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই সিচুয়েশন, এই অচলাবস্থা থেকে বেরিয়ে এসে যাতে সাধারণ মানুষের যে জনস্বাস্থ্য, সাধারণ মানুষের পরিষেবা কোনোভাবে ব্যাহত না হয়, সেটার জন্য প্রত্যেককে আমাদের সচেষ্ট। কোহিনূর, তৃণমূল। আমরা কাফিল খান পশ্চিমবাংলায় চাই না। বল ইজ নট ইন আওয়ার কোর্ট, বল ইজ ইন দেয়ার কোর্ট। আমরা যতটুকু যেটা করার ছিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা করেছি, বাকি বন্যা পরিস্থিতি চলছে। যে রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি বাদ দিয়েও যারা এই আন্দোলনটাকে রিউমার ছড়িয়ে আরও অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা দায়িত্বশীল হবে এবং আগামী দিন এই ডেডলক সিচুয়েশন মিটবে বলে আমরা আশা করি। আমরা কাফিল খান চাই না, আমরা রাজ্যে যোগী আদিত্যনাথও চাই না। ধন্যবাদ। আমরা আজকে দেখলাম এই আলোচনার ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে, সেখানে প্রত্যেকে একটি বিষয়ে একমত যে এই যে পরিস্থিতি, তাতে চিকিৎসকরা তাদের দায়িত্বটা পালন করুন। তাদের সঙ্গে সঙ্গে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা তা নিয়ে হয়তো ভিন্ন মত রয়েছে, কিন্তু বন্যা পরিস্থিতির মধ্যেও আমরা দেখেছি চিকিৎসকরা বলছেন যে তারা তাদের অভয়া ক্লিনিক বিভিন্ন জায়গায় চালু করার বিষয়ে তারা উৎসাহী। এবার আজকে এখনো পর্যন্ত মনোজ পান্থ যে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পাওয়ার পর জুনিয়র চিকিৎসকদের প্রতিক্রিয়া কি, তারা বিষয়টিকে কিভাবে কতটা ইতিবাচকভাবে দেখছেন তা এখনো পর্যন্ত আমরা জানি না। আশা করি তাদের জিবি বৈঠকের পর তারা সেই বিষয়ে হয়তো তাদের অবস্থান ঘোষণা করবেন যে তারা এই প্রতিশ্রুতিকে কতটা ইতিবাচকভাবে দেখছেন বা এতে কতটা সন্তোষ প্রকাশ করছেন তারা। দেখা যাক আগামী কাল থেকে রাজ্যের এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা তাদের অবস্থান সম্পর্কে নতুন কোনো চিন্তা ভাবনা করেন কিনা। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন কোহিনূর মজুমদার, ইন্দ্রনীল খান, সৌম্য আইচ রায়, সায়নদীপ মিত্র। আপনাদের সকলকেই আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।